সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির আন্ডারে কলেজগুলোতে পড়াশোনা করছো, সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ। ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু ইয়োর ওয়ান অ্যান্ড অনলি মোস্ট ট্রাস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব আমি এডমান্ড স্পেন্সারের লাইফলাইন সম্পর্কে। তিনি জন্ম হয়েছিলেন, তার মৃত্যু হয়েছিল, এবং এই জন্ম মৃত্যুর মাঝখানে তিনি কি কি করেছিলেন, কি কি ওয়ার্কস তার রয়েছে, সমস্ত কিছু সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, ইনফরমেটিভ একটা ভিডিও দিতে চলেছি। তার আগে বলবো, তোমরা যদি আমার সাথে 1-to-1 ক্লাস করতে চাও, ঠিক আছে, আমার ক্লাসে যদি যুক্ত হতে চাও, আমাদের নোটসপত্রগুলো পেতে চাও, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, এক্ষুনি যোগাযোগ করো আমাদের সাথে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে। সেটা হচ্ছে 7076398606 এবং 6295916282। তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে 999 রুপিস। বাট এই যে মাসের মধ্যে তোমরা যদি এনরোল হয়ে যাও, গেস করো কত টাকা, গেস করো তোমাদের কত টাকা হতে চলেছে? শুধুমাত্র 99 রুপিস। 99 রুপিসের বিনিময়ে তোমরা শুধুমাত্র পেয়ে যাবে আমাদের সমস্ত ক্লাসেসগুলো এবং সমস্ত কিছু নোটসপত্রগুলো কিন্তু এই 99 রুপিসের বিনিময়ে একটা সেমিস্টারের টোটাল কোর্স ফি রয়েছে এটা। চলো আজকের ভিডিওতে আসা যাক, বিস্তারিতভাবে আলোচনা করব এটা। আমরা যেহেতু আমরাও যেমন জন্ম হয়েছিলাম, এডমান্ড স্পেন্সারের জন্ম হয়েছিল, এডমান্ড স্পেন্সারের জন্ম হয়েছিল। এইবার এই যে এডমান্ড স্পেন্সার, এই এডমান্ড স্পেন্সারের যে জন্ম হয়েছিল সেটা হচ্ছে 1552-তে লন্ডনে কিন্তু জন্ম হয়েছিল এডমান্ড স্পেন্সারের। বোঝা গেল? কোথায়? লন্ডনে জন্ম হয়েছিল 1552-তে এডমান্ড স্পেন্সারের। এবং জন্ম যখন হয়েছিল, জন্ম হওয়ার পরে আমরা যেমন স্কুল স্টাডি করি, যেমন আমার ক্ষেত্রে আমি স্কুল স্টাডি করেছিলাম নকশালবাড়িতে নন্দপ্রসাদ বয়েজ হাই স্কুলে আমি পড়াশোনা করেছিলাম। কিন্তু এই যে এডমান্ড স্পেন্সার, এই এডমান্ড স্পেন্সারের স্কুল ছিল হচ্ছে মার্চেন্ট টেইলার্স স্কুল। এবং তিনি ফেমাস একটা ইউনিভার্সিটি, কেমব্রিজ ইউনিভার্সিটি, লন্ডনের কেমব্রিজ ইউনিভার্সিটিতে তিনি কিন্তু পড়াশোনা করেন। বোঝা গেল? এবার যখন পড়াশোনা করেন, সেখান থেকে একটা সময় পরে পড়াশোনা শেষ হবেই। কেমব্রিজ ইউনিভার্সিটি যখন তিনি ছাড়লেন, সেই সময় তার একটা আত্মীয়র বাড়িতে, নাম হচ্ছে ল্যাঙ্কাশায়ার, সেই জায়গায় কিন্তু তিনি চলে যান। এটা হচ্ছে প্লেসের নাম একটা, সেই জায়গায় তিনি চলে যান। এবং মোস্ট ইম্পর্টেন্ট, শুনবে ভালো মতো এই জায়গাটা, এইখানে এই জায়গাটাতে গিয়ে তিনি কি করেন, একটা বিউটিফুল উম্যানকে তার ভালো লেগে যায়। ভালো মতো বুঝবে জায়গাটা, একটা বিউটিফুল উম্যানকে ভালো লেগে যায়। এবং যখন তাকে ভালো লাগে, সে বুঝতে পারে যে এই যে মহিলা, এই মহিলা তার থেকে সোশ্যাল স্ট্যাটাসে কিন্তু হাই, তার থেকে হায়ার সোশ্যাল হচ্ছে স্ট্যাটাস রয়েছে এই মহিলাটার। বোঝা গেল? স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে কি হয়, ছেলেদের বলছি, ছেলেরা যদি গরিব হয়, টাকা কম কামায়, ঠিক আছে, কিন্তু একটা বড় লোক বাবার মেয়েকে যদি পটাতে যায়, তাহলে কি হবে? there is 85% chances that the lady will reject that person, তাই তো? এটাই তো হয়। কিন্তু সেম হয়েছিল এই এডমান্ড স্পেন্সারের ক্ষেত্রেও। যেহেতু এই লেডি সোশ্যাল স্ট্যাটাসে হায়ার ছিল দেন দ্য পোয়েট, সেহেতু এই লেডি কিন্তু তাকে রিজেক্ট করে দেয়। আমাদের ক্ষেত্রে কি হতো, যদি কেউ রিজেক্ট করতো, আমরা ঘরের একটা কোনায় গিয়ে বসে থাকতাম এবং বসে বসে কাঁদতাম, তাই তো? কিন্তু এই পোয়েট এডমান্ড স্পেন্সার সেটাকে নিজের মোটিভেশন বানিয়ে সেখান থেকে কিন্তু কি করা শুরু করলো, লেখা শুরু করলো। বোঝা গেল? এবং এই যে ল্যাঙ্কাশায়ার থেকে তাকে কি হলো, এই যে হার্ভে রয়েছে, হার্ভের অ্যাডভাইসে তাকে কি করা হলো, লন্ডন থেকে এখান থেকে কিন্তু কোথায় নিয়ে আসা হলো, লন্ডনে নিয়ে আসা হলো। ঠিক আছে, এখান থেকে হার্ভের অ্যাডভাইসে লন্ডনে নিয়ে আসা হলো। এবং লন্ডনে তাকে একটা ফেমাস লিটারারি যে সার্কেল, সেই ফেমাস লিটারারি সার্কেলের কিন্তু তাকে মেম্বার বানানো হয়, যেখানে ছিলেন স্যার ফিলিপ সিডনি, এরকম আরও অনেক পোয়েটসরা কিন্তু এখানে ছিলেন।
বোঝা গেল? ফেমাস লিটারারি একটা সার্কেলে তাকে মেম্বার বানানো হয়। বোঝা গেল? কার অ্যাডভাইসে? মোস্ট ইম্পর্টেন্টলি হার্ভের অ্যাডভাইসে। এতটুকু ক্লিয়ার? এইবার দেখো কি হয়। এইবার যখন তাকে মানে এই ফেমাস লিটারারি সার্কেলের মেম্বার বানানো হয়, তার মানে পরে 1580-তে সে হচ্ছে আয়ারল্যান্ডে যায় কি হিসাবে? লর্ড গ্রে, মানে সেক্রেটারি অফ লর্ড গ্রে। হি ওয়েন্ট আয়ারল্যান্ড অ্যাজ আ সেক্রেটারি অফ লর্ড গ্রে। লর্ড গ্রে কে ছিলেন? হু হ্যাড জাস্ট বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ ডেপুটি, লর্ড ডেপুটি অফ আয়ারল্যান্ড। লর্ড ডেপুটি যে আয়ারল্যান্ডের যে লর্ড ডেপুটি ছিলেন, ঠিক আছে, কাকে বানানো হয়? লর্ড গ্রে। এবং এই যে লর্ড গ্রে, এই লর্ড গ্রের যে সেক্রেটারি, এই সেক্রেটারি হিসেবে যায় কিন্তু কে? এই যে এডমান্ড স্পেন্সার। ঠিক আছে, তার ফেইথফুল যে ওয়ার্কস যে ছিল, একদম বিশ্বস্ত কাজের জন্য তাকে কিন্তু কি করা হয়? কিলকলমেন্ট ক্যাসেল কিন্তু দেওয়া হয়। কোথায়? আয়ারল্যান্ডে। ঠিক আছে, এবং কি দেওয়া হয়? স্টেট অফ 3000 একর্স। ঠিক আছে, 3000 একরের একটা স্টেট দেওয়া হয়। ঠিক আছে, এবং কিলকলমেন্ট ক্যাসেল দেওয়া হয়। এবং সেইখানে সেই যে ক্যাসেল রয়েছে, সেই ক্যাসেলে কিন্তু তিনি 3টা বই লিখে ফেলেন। বোঝা গেল? 3টা বই কিন্তু লিখে ফেলেন এই কিলকলমেন্ট ক্যাসেলে। এতটুকু ক্লিয়ার? কোনো কনফিউশন নেই? যদি থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, এইবার যে এই 3টা বুকস যে ছিল, এই 3টা বুকস কিন্তু খুব ফেমাস হয়ে গেছিলো সেই সময়কার, খুব ফেমাস হয়ে গেছিলো এই 3টা বই। এইবার ইন 1589 তাকে লন্ডনে নিয়ে আসা হয় আবার। এই যে আয়ারল্যান্ডে ছিল, কিলকলমেন্ট ক্যাসেলে ছিল, তাকে কিন্তু 1589-এ কিন্তু তাকে কী করা হয়? লন্ডনে নিয়ে আসা হয় এবং তাকে কুইন এলিজাবেথের সামনে প্রেজেন্ট করা হয় তার এই কাজগুলোকে। এবং কুইন এলিজাবেথ সেই সময় কিন্তু তাকে একটা ইয়ারলি পেনশন করে দিয়েছিলেন। 50 পাউন্ডসের একটা ইয়ারলি পেনশন তাকে করে দিয়েছিলেন। 50 পাউন্ডের ইয়ারলি পেনশন তাকে করে দেওয়া হয়। যেহেতু এই পেনশনটা খুব রেয়ারলি দেওয়া হতো, সেহেতু কী করেছিল এই যে এডমান্ড স্পেন্সার আবার ওই আয়ারল্যান্ডে চলে যায়। লন্ডনে ছিল, লন্ডনে কুইন এলিজাবেথ তার কাজগুলো দেখে ইয়ারলি প্রত্যেক বছর 50 পাউন্ডের একটা পেনশন তাকে করে দিয়েছিল। যেহেতু এই পেনশনটা রেয়ারলি পে করা হতো, তার জন্য সে কী করলো? আবার আয়ারল্যান্ডে চলে গেল। এবার আয়ারল্যান্ডে যাওয়ার পরে, ঠিক আছে, সে 1594-এ এলিজাবেথ বোয়েল নামে একজনকে বিয়ে করে। কবে? 1594-এ এলিজাবেথ বোয়েল নামে একজনকে সে বিয়ে করে। বোঝা গেল? এই যে এলিজাবেথ বোয়েলকে নিয়ে কিন্তু এই যে সনেটসগুলো রয়েছে, অ্যামোরেটিতে যে 88 সনেট রয়েছে, 88টা যে সনেট রয়েছে, বলা হয় যে এই 88টা সনেট হচ্ছে এই এলিজাবেথ বোয়েলকে নিয়েই কিন্তু লেখা। বোঝা গেল? এতটুকু বোঝা গেল। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, কি বলবো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন তার কিন্তু মৃত্যু হয় হচ্ছে 1599-এ তার কি হয়? ডেথ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু দেখো এই জায়গাটা না সবার মধ্যে একটা কনফিউশন রয়েছে। ক্রিটিক্সরা যারা রয়েছে, ঠিক আছে, সমালোচক যারা রয়েছে, তাদের মধ্যে একটা কনফিউশন রয়েছে। তারা ডিসকাস করেন, কেউ মনে করেন যে এই যে অ্যামোরেটির 88টা যে সনেট রয়েছে, সেই সনেটসগুলোর সব কটা সনেট কিন্তু এলিজাবেথ বোয়েলকে নিয়ে লেখা নয়। কিছু সনেট এই যে রোজালিন্ড বলতে কি, ওই যে রিজেক্ট করে দিয়েছিল যে, এই যে রোজালিন্ডকে দিয়েও কিন্তু কিছু সনেট কিন্তু লেখা হয়েছিল, অনেকে এটা মনে করে। ঠিক আছে, তো এই সম্পর্কে ক্লিয়ারিটি কারোর মধ্যে নেই, একটা কনফিউশন থেকেই গেছে। যেমন শেক্সপিয়ারের এই যে ব্ল্যাক লেডি, এই ব্ল্যাক লেডি কে আমরা কেউ জানি না, কিন্তু শেক্সপিয়ারের ব্ল্যাক লেডিটা কে আমরা কেউ জানি না। যেমন সেম এইখানেও কিন্তু 88টা সনেট যে এলিজাবেথ বোয়েল সম্পর্কে লেখা রয়েছে,
সেটাও কিন্তু কেউ ক্লিয়ারলিভাবে কিন্তু বলতে পারছে না। ঠিক আছে, তো স্টুডেন্টস আজকের ভিডিওর যে ডিসকাশন ছিল, এই টোটাল ডিসকাশনের মধ্যে এতটুকু আমরা ক্লিয়ার হয়ে গেল যে এডমান্ড স্পেন্সার, আমাদের যে সনেটটা রয়েছে সনেট নাম্বার 75, এই সনেট নাম্বার 75-এ যে তোমাদের সনেটটা রয়েছে কি আছে সেটা, ওয়ান ডে আই রোট হার নেম আপন দ্য স্ট্র্যান্ড। এই যে সনেট নাম্বার 75, এটা হচ্ছে এই 88 যে সনেট ছিল, ঠিক আছে, অ্যামোরেটির এই 88 সনেটের মধ্যে একটা হচ্ছে সনেট নাম্বার 75, ওয়ান ডে আই রোট হার নেম। আমরা পোয়েট সম্পর্কে সমস্ত তথ্য নিলাম, সমস্ত তো দেওয়া সম্ভব হয়নি, তবুও যেটুকু মানে শর্টে একদম অনেক কিছু আমি কিন্তু এই ভিডিওর মধ্যে কভার আপ করে দিয়েছি। তো স্টুডেন্টস ভিডিওটাকে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিবে, চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এই ইউটিউব চ্যানেলে এই ধরনের ভিডিও কিন্তু নিয়ে আসতেই থাকি। আমাদের সাথে অনলাইনে আবারও বলছি 99 রুপিস, দেরি করো না, এক্ষুনি এনরোল হয়ে যাও, সিট পরে কিন্তু নাও পেতে পারো। ঠিক আছে, এক্ষুনি এনরোল হয়ে যাও। তো স্টুডেন্টস দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।